নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত জানাই। গুড মর্নিং কলকাতা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিতা। শুরুতেই নজর রাখবো মণিপুরের দিকে। মণিপুরে জারি রাষ্ট্রপতি শাসন। 1.5 বছরের বেশি সময় ধরে জাতি হিংসায় উত্তপ্ত মণিপুর। 2023 সালের মে মাসে প্রথম মেইতে এবং কুকি জো সম্প্রদায়ের মধ্যে হিংসা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে মণিপুর এবং দফায় দফায় সংঘর্ষ চলে মণিপুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে। ভাঙচুর, অগ্নিসংযোগ, খুন কোনো কিছুই কিন্তু বাদ যায়নি। দফায় দফায় অশান্ত হয়ে উঠেছে মণিপুর এবং মহিলাদের নগ্ন করে হাঁটানোর পর দল বেঁধে ধর্ষণ করা হয়। 250-এরও বেশি মানুষের প্রাণহানি ঘটে এমনটাই জানা যাচ্ছে এবং বিজেপির শাসিত মণিপুরে একের পর এক গা শিউরে ওঠা ঘটনা চলতে থাকে। পরিস্থিতি সামলাতে মণিপুরের বেশ কিছু জায়গায় কারফিউ জারি করা হয়, বন্ধ করা হয় ইন্টারনেট পরিষেবা। মুখ্যমন্ত্রীর পাশাপাশি রাজ্যের বেশ কয়েকজন বিধায়কের বাড়িতে হামলা চালায় উন্মত্ত জনতা। গোটা ঘটনায় প্রশ্নের মুখে পড়ে মণিপুরের গেরুয়া সরকার এবং মুখ্যমন্ত্রী বীরেন সিংহ। অশান্তির আগুনে জ্বলতে থাকা মণিপুরে একটি বারের জন্য কিন্তু পা রাখেনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2024 সালে সরকার থেকে সমর্থন তুলে নেয় কনরাড সাংমার ন্যাশনাল পিপলস পার্টি এবং ভাইরাল হয় বিতর্কিত অডিও। ট্রুথ ল্যাবের রিপোর্ট অনুযায়ী ওই অডিও বীরেন সিংকে হিংসা লাগানো এবং জিয়ে রাখার কৃতিত্ব দাবি করতে শোনা যায়। বিধানসভায় অনাস্থা আনার হুমকি দেয় কংগ্রেস। ঘরে বাইরে চাপের মুখে 9 ফেব্রুয়ারি মণিপুরের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন বীরেন সিং এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠকের পর রাজ্যপালকে ইস্তফাপত্র জমা দিয়েছেন তিনি। 3 দিন পেরিয়ে গেলেও নতুন করে কোনো মুখকে মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিতে পারেনি বিজেপি এবং বৃহস্পতিবার সন্ধ্যায় মণিপুরে জারি হয় রাষ্ট্রপতি শাসন। 1951 সাল থেকে এখনো পর্যন্ত এই নিয়ে 11 বার রাষ্ট্রপতি শাসন জারি হলো মণিপুরে। মণিপুরের সর্বশেষ রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল 2001 সালের 2রা জুন। 277 দিন স্থায়ী হওয়ার পর 2002 সালের 6 মার্চ সেই রাষ্ট্রপতি শাসন শেষ হয়েছিল। এছাড়াও আপনাদের জানিয়ে রাখবো, সংবিধানের অনুচ্ছেদ অনুযায়ী শেষ সরকার পতনের 6 মাসের মধ্যে বিধানসভা পুনরায় সচল করতে হবে। 2024 সালের 12 আগস্ট বুধে শেষবার বিধানসভার অধিবেশন হয় মণিপুরে এবং তারপরে যেমনটা দেখা যাচ্ছে আবারও উত্তপ্ত হয়ে ওঠে দফায় দফায় মণিপুর। মুখ্যমন্ত্রী ইস্তফার পর এবার রাষ্ট্রপতির শাসন জারি অশান্ত মণিপুরে। মণিপুরে জারি রাষ্ট্রপতি শাসন। মণিপুরে জারি হয়েছে রাষ্ট্রপতি শাসন। বিধানসভায় 2 অধিবেশনের মধ্যবর্তী সময়ের মেয়াদ শেষ হয় বুধবার। নয়া মুখ্যমন্ত্রীর মুখ খুঁজে পায়নি কেন্দ্র বিজেপি। নরেন্দ্র মোদী সরকারের আমলে প্রথম রাষ্ট্রপতি শাসন। কি প্রতিক্রিয়া রাজনৈতিক মহলের, দেখুন। আমি এইটুকুই বলবো যে 20 মাস ধরে ওখানে সহিংসতা, মণিপুরে সহিংসতা চলছে। 200 লোক মারা গেছেন, হাজার হাজার লোক গৃহহীন হয়ে গেছে। আর হঠাৎ মোদী সরকার হঠাৎ মণিপুর নিয়ে জেগে উঠেছে। আর এখন বীরেন সিং এর রেজিগনেশন, বীরেন সিং হ্যাজ রিজাইন্ড আর প্রেসিডেন্ট রুল জারি করেছে। তো এটা শাসন না, এটা হচ্ছে এটা কভার আপ। এটা হচ্ছে কভার আপ, কারণ ওরা জানে যে যেসব টেপ আছে যার মধ্যে অনেক কিছু বীরেন সিং নিয়ে বীরেন সিং নিয়ে টেপ যেগুলো বেরোচ্ছে সেটা কভার আপ করার জন্যই এটা সব এইসব করেছে। কারণ 20 মাস ধরে যেখানে সহিংসতা চলছিল, হাজার হাজার লোক গৃহহীন হয়ে গেছেন, 200 লোক মারা গেছে। এর মধ্যে এতদিন করছিল কি মোদী সরকার? উনি ওয়াশিংটনে গেছেন, উনি ফিল্ম স্টারদের সাথে ফটো নেন, উনি এখানে ওখানে চারিদিকে যান, একবারও ইম্ফলে যাননি, একবারও ইম্ফলের মণিপুরের উপরে কথাও বলে না। আর তারপরে আবার বলছে যে এখন প্রেসিডেন্ট রুল করবে। এটা তো কভার আপ। ওরা কি মনে করে যে আমরা সব বোকা? সাগরিকাদি, এখানে আমার প্রশ্নটা যে 23 মাস ধরে যখন মণিপুরের এরকম পরিস্থিতি, প্রথম দিকে যে উদাসীনতাটা দেখানো হলো এবং যেটা আপনিও বললেন যে নরেন্দ্র মোদীর যাওয়ার সময় হলো না ইম্ফলে, সেই জায়গায় দাঁড়িয়ে এবং বীরেন সিংকে যেভাবে প্রোটেক্ট করা হয়েছিল, সেটারই কি ফাইনালি সেটাকে পে অফ করতে হচ্ছে যে নাম্বার থাকা সত্ত্বেও একজন মুখ্যমন্ত্রী স্থির করতে পারলো না বিজেপি? না, এখন ওই
কংগ্রেস নো কনফিডেন্স মোশন এনেছে অ্যাসেম্বলিতে, তাই জন্য মানে গভর্নমেন্টটা পড়ে যেত, তাই জন্য এসব হচ্ছে। আর একটা টেপ আছে যেখানে টেপে নাকি আছে যে বীরেন সিং নিজেই কিছু একটা বলছেন ভায়োলেন্স নিয়ে। আমি ঠিক জানি না টেপে কি আছে, কিন্তু টেপ ইজ ভেরি এক্সপ্লোসিভ। তো তাই জন্যই এইসব করছে। কারণ আমরা এই প্রশ্নটা অনেকবার আমরা পার্লামেন্টে উঠিয়েছি যে 20 মাস ধরে ওখানে ভায়োলেন্স চলছে মৌপিয়া, 20 মাস ধরে চলছে। হাজার হাজার লোকের মানে রেফিউজি ক্যাম্পে পড়ে আছে, 200-র উপরে লোক মারা গেছে। হঠাৎ প্রেসিডেন্ট রুল, হঠাৎ রেজিগনেশন, কেন? এটা কি শাসন? এটা আমাদের বোকা বানাচ্ছে কি মোদি? আর ওদিকে মোদি হ্যাজ গন আপ টু ওয়াশিংটন। তো এটা আমি মনে করি এটা 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 একটা পুরোপুরি একটা কভার আপ। সাগরিকাদি, থ্যাংক ইউ সো মাচ। इट इज सस्पेंडेड एनिमेशन, ग्रह भंग नहीं हुआ है, ये सस्पेंडेड एनिमेशन है। सर इसमें सर मणिपुर के जो निवासी हैं, people died, 60,000 families got displaced, crores of property, places of worship were damaged, got burnt. This is the direct consequence of the politics of polarization and the divisive politics, the ideology of the RSS and the BJP particularly. And the Congress party has been demanding since the 3rd of May 2023, the Chief Minister must resign. There must be President's rule. So finally, the Chief Minister resigned and there is President's rule. But our biggest demand is still there. The Prime Minister, who's travelled all over the world, Vishwa Guru, Vishwa Bandhu, all sorts of, in colourful attires, is going to different countries. He goes to different states, but he has not had the time or the inclination to go to Manipur. I am told on the 23rd or 24th of this month he is in Guwahati. So we hope that he takes half an hour to fly to Imphal and spend a day or two to begin the process of reconciliation. People of Manipur are asking this question: why is the Prime Minister deliberately ignoring and insulting the people of Manipur in this way? অপরাজিতায় অনুমোদনের দাবিতে এবার রাষ্ট্রপতির দ্বারস্থ তৃণমূল কংগ্রেস। চিঠিতে বিলের গুরুত্ব এবং প্রয়োজনীয়তার কথা তুলে ধরে অবিলম্বে তা অনুমোদনের আবেদন রাষ্ট্রপতির কাছে। পশ্চিমবঙ্গ বিধানসভায় পাশ হওয়া অপরাজিতা বিলে অনুমোদনের দাবিতে এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দ্বারস্থ তৃণমূল। দলের লোকসভা নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভার নেতা ডেরেক ওব্রায়েন সহ 11 সদস্যের প্রতিনিধি দল বিলের গুরুত্ব এবং প্রয়োজনীয়তার কথা তুলে ধরে অবিলম্বে তা অনুমোদনের আবেদন জানিয়ে 3 পাতার চিঠি দেন রাষ্ট্রপতিকে। আরজিকর কাণ্ডের পরে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় কড়া পদক্ষেপের উদ্দেশ্যে গত 23রা সেপ্টেম্বর রাজ্য বিধানসভায় সর্বসম্মতিতে পাশ হয়েছিল অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড বিল 2024। কঠোরতম শাস্তি, দ্রুত তদন্ত এবং দ্রুত ন্যায় বিচারে ওই বিলের খসড়া তৈরি হয়। বিধানসভায় পাশ হলেও অপরাজিতা বিলের এখনও রাষ্ট্রপতির অনুমোদন মেলেনি, ফলে তা আইন হিসেবে কার্যকর করা সম্ভব হয়নি রাজ্য সরকারের পক্ষে। দোষী সাব্যস্ত করে দ্রুত বিচার ওই বিলের অন্যতম লক্ষ্য। We had a long sitting and interaction with Honorable President. We submitted before her the details of the bill and what we are making demands for: life imprisonment or hang to death. This should be the ultimate demand of ours, and the bill was passed in such a manner. বিধানসভায় অপরাজিতা বিল পাস হওয়ার পর তা রাজভবনে পাঠানো হয়। প্রথমে ওই বিলের টেকনিক্যাল রিপোর্ট হাতে পাননি বলে অভিযোগ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্য ফের টেকনিক্যাল রিপোর্ট দিলে রাজ্যপাল নিজের সিদ্ধান্ত না নিয়ে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেন। কি কারণে বাংলার বিধানসভায় পাস হওয়া বিল অনুমোদনে এই গড়িমসি? নেপথ্যে কোনো রাজনৈতিক অভিসন্ধি? উঠছে প্রশ্ন। কলকাতা টিভি। এখন সময় একটি বিরতি, ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন। যৌথ সংসদীয় কমিটির বিতর্কিত ওয়াকফ রিপোর্ট পেশ রাজ্যসভায়। রিপোর্ট প্রত্যাহারের দাবি বিরোধীদের। লোকসভার অধ্যক্ষের দ্বারস্থ বিরোধী প্রতিনিধিরা। সেক্রেটারি জেনারেলকে ডিসেন্ট নোট সহ রিপোর্ট পেশের নির্দেশ স্পিকার ওম বিড়লার।
বিরোধী সাংসদদের প্রতিবাদের মধ্যেই বৃহস্পতিবার রাজ্যসভায় যৌথ সংসদীয় কমিটির রিপোর্ট সহ ওয়াকফ বিলের সংশোধিত খসড়া পেশ করা হয়। ফের অভিযোগ বিরোধী শিবিরের কণ্ঠরোধের। জেপিসির বিরোধী সদস্যরা ওয়াকফ বিলের বিভিন্ন ধারা নিয়ে আপত্তি জানিয়ে নোট অফ ডিসেন্ট জমা দিয়েছিলেন, কিন্তু রিপোর্ট থেকে সেগুলি মুছে ফেলা হয়েছে বলে অভিযোগ। যদিও সংসদীয় ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সেই অভিযোগ উড়িয়ে বলেন এমন কিছুই হয়নি। वक्फ का जो बिल लाया जा रहा है ये सिर्फ और सिर्फ ना सिर्फ अनकॉन्स्टिट्यूशनल है, फंडामेंटल राइट्स आर्टिकल 14, आर्टिकल 15, आर्टिकल 29 का ग्रेव वायलेशन है। ये वक्फ को बचाने के लिए नहीं है, वक्फ को मुसलमानों से छीनने के लिए, बर्बाद करने के लिए ये बिल लाया जा रहा है। और इसमें जो एडिशनल अमेंडमेंट्स जो बीजेपी और एनडीए ने पेश किए वो तो उसको और बदतर करता है। आप बताइए कि कैसे मुस्लिम वक्फ प्रॉपर्टीज में नॉन मुस्लिम को मेंबर रखा जाएगा, कैसे आप कलेक्टर एंड अबव ऑफिसर्स को पावर देंगे, कैसे कलेक्टर डिसाइड करेगा कोई वक्फ प्रॉपर्टी है या नहीं। বৃহস্পতিবার রিপোর্ট পেশের পরেই শুরু হয় হট্টগোল। রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় বারবার বিরোধীদের নিরস্ত হওয়ার আবেদন জানালেও তাতে কাজ হয়নি। প্রাথমিকভাবে সভা মুলতবি করে দেন তিনি। এরপর আবার অধিবেশন শুরু হলেও গন্ডগোল চলতে থাকে। অন্যায়ভাবে রাজ্যসভায় আজকে ওয়াকফ বিল টেবল করা হয়েছে, যেটা একদমই করা উচিত ছিল না, এবং ওয়াকফ বিলে অনেক বিরোধী সাংসদরা নোট অফ ডিসেন্ট দিয়েছেন, বিরোধী দলেরা নোট অফ ডিসেন্ট দিয়েছেন, কিন্তু সেগুলোকেও এরা মান্যতা দেয়নি এবং সেগুলোর কোনো উল্লেখও নেই। এবং সবচেয়ে আশ্চর্য, আজকেই লোকসভাতেও লে হচ্ছে আর রাজ্যসভাতেও লে হচ্ছে, এটাও খুবই আনকনভেনশনাল। এবং এভাবে বিরোধীদের কথা না মানা, জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে যেভাবে মত দিয়েছেন বিরোধীরা সেটা না মানা, এটা অত্যন্ত অন্যায়। গত 30 ডিসেম্বর জেপিসির বৈঠকে ভোটাভুটির মাধ্যমে চূড়ান্ত ওয়াকফ বিল সংশোধনী সংক্রান্ত রিপোর্ট পাশ হয়। তারপরে 31 ডিসেম্বর ওই রিপোর্ট স্পিকারের হাতে তুলে দিয়েছিলেন জেপিসি চেয়ারম্যান তথা বিজেপি সাংসদ জগদম্বিকা পাল। পরে তিনি জানান ওয়াকফ বিল নিয়ে জেপিসির মোট 38টি বৈঠক হয়েছে। বিষয়টির সঙ্গে জড়িত প্রায় 250টি পক্ষের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত রিপোর্ট তৈরি হয়েছে। যদিও সংখ্যাধিক্যের জেরে জেপিসিতে ওয়াকফ বিল পাশ করা হয়েছে অভিযোগ তুলে তার তীব্র সমালোচনা করেন প্রায় সব বিরোধী দলের নেতারা। The chairman of the JPC, Jagadambika Pal, expunged large portions of our dissent notes. Then today at the morning at 10:30 we met with the Honorable Speaker. Speaker called the SG, Secretary General. Then we said why this has been expunged. This is contrary to the rules and procedures. Thereafter, as per directions of the Honorable Speaker, we sat with the officers. They have also agreed that almost 70%, 75% which are rejected, that should be included. And agreed that it should be included. अगर अपोजिशन ने ये बात उठाई और उस पर भारत के गृह मंत्री श्री अमित शाह जी ने खड़े होकर कहा कि डिसेंट नोट में अगर ये एतराज है विपक्ष के सांसदों का कि हमारे शामिल नहीं किए गए, तो हमारी पार्टी को कोई एतराज नहीं है, स्पीकर साहब आप इसको शामिल कर सकते हैं। फिर स्पीकर साहब ने कहा कि आपके जो कंसर्न है क्लॉज बाय क्लॉज में जो है उसको हम शामिल कर लेंगे। तो ये स्पीकर का एक डायरेक्शन हो गया जिसके हम भी मान्य है, सबके लिए मान्य, जुड़ जाएगा। अब इसके बाद बहिष्कार किया तो क्या ये संसदीय लोकतंत्र पे कुठाराघात नहीं है? বিরোধীদের দাবিতে পিছু হটল সরকার পক্ষ। ওয়াকফ রিপোর্টে মুছে দেওয়া অংশ ফিরিয়ে আনা হবে বলে জানালেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। এর আগে রাজ্যসভায় বিরোধীরা অভিযোগ করেছিলেন ওয়াকফ সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির রিপোর্ট থেকে বাদ দেওয়া হয়েছে নোট অফ ডিসেন্ট। এই নিয়ে রাজ্যসভায় তীব্র বাকবিতণ্ডা চলে। এরপরই লোকসভার বিরোধী সংসদদের একটি দল অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে দেখা করে বাদ দেওয়া অংশ ফিরিয়ে আনার দাবি জানান। তখনই লোকসভার অধ্যক্ষ সেক্রেটারি জেনারেলকে ডেকে পাঠান এবং নির্দেশ দেন বিরোধীদের ডিসেন্ট নোট সহই রিপোর্টটি লোকসভায় পেশ করতে হবে। কলকাতা টিভি। মুক্তি পেয়ে পেয়ে কাজের ইচ্ছে চলে যাচ্ছে মানুষের। ভোট রাজনীতির ক্ষয়রাতি নিয়ে অসন্তুষ্ট সুপ্রিম কোর্ট। শহরাঞ্চলে দারিদ্র্য দূর করার লক্ষ্যে উদ্যোগী কেন্দ্র। সেই সংক্রান্ত মামলায় ভোটের আগে বিভিন্ন প্রকল্পে বিনামূল্যে মানুষকে সুবিধা পাইয়ে দেওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। ক্ষয়রাতির রাজনীতি অর্থাৎ নির্বাচনের আগে বিনামূল্যের উপহার ঘোষণা। এবার এই প্রথার তীব্র নিন্দা করল সুপ্রিম কোর্ট। আদালত বলেছে বিনামূল্যে রেশন এবং অর্থ পেয়ে মানুষ কাজ করার ইচ্ছা হারিয়ে ফেলেছে, আর এইভাবেই তৈরি হচ্ছে একটা পরজীবী শ্রেণী।
বুধবার শহরাঞ্চলে গৃহহীন ব্যক্তিদের আশ্রয়ের অধিকার সম্পর্কিত এক মামলার শুনানির সময় এই তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ করেছে বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের বেঞ্চ। শহরাঞ্চলে দারিদ্র্য দূর করার লক্ষ্যে উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় সরকার। সেই সংক্রান্ত একটি মামলা চলছে সুপ্রিম কোর্টে। বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের বেঞ্চে মামলা। শহরাঞ্চলে দারিদ্র্য দূরীকরণ মিশন চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে। যারা শহরের রাস্তায় গৃহহীন তাদের আশ্রয়ের বন্দোবস্ত করা হবে। শহরবাসী দরিদ্র মানুষের বিভিন্ন সমস্যার সমাধানের চেষ্টা করবে কেন্দ্রীয় সরকার। বিচারপতি গাভাইয়ের মন্তব্য, বিনামূল্যে বিভিন্ন সুবিধা পেয়ে পেয়ে মানুষ আর কাজ করতে চাইছেন না। তারা বিনামূল্যে রেশন পাচ্ছেন, কোনো কাজ না করেই টাকা পেয়ে যাচ্ছেন। কতদিনের মধ্যে কেন্দ্রের শহুরে দারিদ্র্য দূরীকরণের উদ্যোগ বাস্তবায়িত হবে, অ্যাটর্নি জেনারেলকে জানানোর নির্দেশ। বিনামূল্যে মিলছে রেশন, পরিশ্রম না করেই ভরে উঠছে অ্যাকাউন্ট। ভোটের আগে বিভিন্ন সরকারি প্রকল্পের ঘোষণার ফলে আদতে সমাজের ক্ষতি হচ্ছে। মামলায় এমনটাই মন্তব্য করল সুপ্রিম কোর্ট। ভোট রাজনীতির এই ক্ষয়রাতি নিয়েই অসন্তোষ প্রকাশ করেছে শীর্ষ আদালত। এর আগেও অবশ্য ক্ষয়রাতির রাজনীতির সমালোচনা করেছে শীর্ষ আদালত। গত বছর নির্বাচনী প্রচারের সময় রাজনৈতিক দলগুলির এই ক্ষয়রাতির প্রতিশ্রুতি দেওয়ার রীতিকে চ্যালেঞ্জ করা এক আবেদনের প্রেক্ষিতে নির্বাচন কমিশন এবং কেন্দ্রের জবাব চেয়েছিল সুপ্রিম কোর্ট। 6 সপ্তাহ পরে এই মামলার পরবর্তী শুনানি হবে। কলকাতা টিভি। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে সংবর্ধিত করে বিতর্কে জড়ালেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার। রাজ্যের বিরোধী জোট মহারাষ্ট্র বিকাশ আঘাড়ির শরিকদের শরদের আচরণে ক্ষুব্ধ উদ্ধব ঠাকরে। বর্ষিয়ান নেতার মুখে শিন্ডের প্রশংসায় বিড়ম্বনায় রাজ্যের বিরোধীরা। বিধানসভা ভোটে ভরাডুবির পর থেকেই বিজেপি নেতৃত্বাধীন মহাজোটের সাফল্যের নেপথ্যে আরএসএস এর ভূমিকার প্রশংসা করেছিলেন শরদ পাওয়ার। তাতেই অস্বস্তিতে পড়ে বিরোধী জোট মহাবিকাশ আঘাড়ির বাকি দুই শরিক উদ্ধব সেনা এবং কংগ্রেস। তার রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার দিল্লিতে আয়োজিত মহারাষ্ট্র সাহিত্য সম্মেলনের অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে সংবর্ধনা দিতে হাজির হন শরদ পাওয়ার। শিন্ডে সেনার সুপ্রিমোর প্রশংসাও করেন পাওয়ার। 2022 সালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মদতে শিন্ডের নেতৃত্বে শিবসেনায় ভাঙন ধরানোয় উদ্ধবের এনডিএ সরকারের পতন হয়েছিল। সেই শিন্ডেকে বিরোধী জোটের অন্যতম নেতা শরদ পাওয়ারের প্রশংসায় প্রত্যাশিত কারণেই ক্ষুব্ধ হয়েছেন উদ্ধব ঠাকরে। উদ্ধব সেনার মুখপাত্র সঞ্জয় রাউত বলেন, রাজনীতিতে কিছু কিছু বিষয় এড়িয়ে চলা উচিত। শরদের মতো অভিজ্ঞ নেতার এই অনুষ্ঠানে যোগ দেওয়া উচিত হয়নি বলে দাবি সঞ্জয় রাউতের। উদ্ধব সরকারের পতন প্রসঙ্গ তুলে তিনি বলেন, শিন্ডেকে সংবর্ধনা জানানো পরোক্ষে অমিত শাহকেই মান্যতা দেওয়া। যদিও পাওয়ার শিবিরের মতে মারাঠা সাহিত্যের অনুষ্ঠানের মধ্যে রাজনীতি খোঁজা ঠিক নয়। বিরোধীদের অন্দরের কাজিয়া উস্কে দিয়েছে বিজেপি। পদ্ম শিবিরের দাবি, উদ্ধবের চাইতে শিন্ডে যে যোগ্য তা পরোক্ষে মেনে নিলেন শরদ পাওয়ার। কলকাতা টিভি। এখন সময় আরো একটি বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। দিল্লিতে আরএসএস এর ঝাঁ চকচকে সদর দপ্তর। প্রায় 4 একর জমি জুড়ে তৈরি হয়েছে 150 কোটির ভবন। বিজেপির সদর দপ্তরের চেয়েও বেশি নজর কাড়া আরএসএস এর ভবন। সূত্রের খবর, চলতি মাসের 19 তারিখ এই ভবনে কার্যকর্তা মিলন আয়োজন করবেন আরএসএস প্রধান মোহন ভাগবত। দিন কয়েক আগেই দিল্লির বিধানসভা নির্বাচন জিতেছে গেরুয়া শিবির। তারপরেই প্রকাশ্যে এসেছে দিল্লিতে গড়ে ওঠা আরএসএস এর নতুন সদর দপ্তরের ঝলক। প্রায় 4 একর জুড়ে 150 কোটি টাকার ভবন। দিল্লিতে আরএসএস এর ঝাঁ চকচকে সদর দপ্তর। দীনদয়াল উপাধ্যায় মার্গে অবস্থিত বিজেপির সদর দপ্তরও যেন এই প্রাসাদের সামনে কিছুই না। নতুন ভবন তৈরিতে খরচ হয়েছে প্রায় 150 কোটি টাকা। 3.75 একর জায়গা জুড়ে তৈরি হয়েছে ভবন। রয়েছে 3টি বহুতল। সব মিলিয়ে 300টি ঘর রয়েছে আরএসএস এর নতুন সদর দপ্তরে। 2018 সাল থেকে এই ভবন তৈরির কাজ শুরু হয়েছিল। ভবনের নাম রাখা হবে কেশব কুঞ্জ। ভবনে সাধনা, প্রেরণা, অর্চনা নামে 3টি টাওয়ার থাকছে। সাধনা টাওয়ারে থাকবে সমস্ত দপ্তর। বাকি 2টি টাওয়ার মূলত আরএসএস সদস্যদের থাকার জন্য। 2টি টাওয়ারের মধ্যে থাকবে বিশাল লন। থাকবে আরএসএস প্রতিষ্ঠাতা কেশব বেলিরামের মূর্তি। প্রত্যেকটি টাওয়ারই 12 তলা উঁচু। জানা গিয়েছে, রাম মন্দিরের অন্যতম প্রবক্তা অশোক সিংঘলের নামে নামাঙ্কিত হবে ভবনের প্রধান অডিটোরিয়াম। গুজরাটের অনুপ দাভের তৈরি নকশায় তৈরি হয়েছে আরএসএস এর সদর দপ্তর। অন্তত 270টি গাড়ি রাখার জায়গা থাকবে ভবনে। সব মিলিয়ে 3টি অডিটোরিয়াম রয়েছে এই ভবনে। 3টি অডিটোরিয়াম মিলিয়ে মোট 1300 আসন। 5 শয্যার হাসপাতালও রয়েছে ভবনের অন্দরে। সূত্রের খবর।
জানা গিয়েছে আরএসএস এর সদর দফতরে থাকা ডিসপেন্সারি থেকে পরিষেবা পাবেন আমজনতাও। অন্তত ৭৫,০০০ জন অনুদান দিয়েছেন আরএসএস এর নতুন সদর দফতর গড়ে তুলতে। দফতরের বিদ্যুতের চাহিদা মেটাতে বসানো হয়েছে সোলার প্যানেল। কাঠ ব্যবহার না করে গ্রানাইটের ফ্রেম লাগানো হয়েছে ভবনে। আরএসএস এর নতুন সদর দফতরে থাকছে গ্রন্থাগারও। গত বছরের সেপ্টেম্বর মাস থেকে এই ভবনে আরএসএস এর দফতর সরিয়ে আনার কাজ চলছিল। বুধবার সেই কাজ শেষ হয়েছে। চলতি মাসের ১৯ তারিখ এই ভবনে কার্যকর্তা মিলন আয়োজন করবেন আরএসএস প্রধান মোহন ভাগবত। কলকাতা টিভি। মাদ্রাসা শিক্ষার আধুনিকীকরণে বিপুল বরাদ্দ রাজ্য বাজেটে। স্কুল শিক্ষা স্তরেও বরাদ্দ বাড়িয়েছে রাজ্য। ৬০০ স্মার্ট ক্লাসরুম, ১০০ ডিজিটাল ল্যাবরেটরি সহ সায়েন্স ল্যাবের মানোন্নয়নের অনুমোদন মাদ্রাসাগুলিতে। বিধানসভা ভোটের আগে শেষ বাজেটে বঞ্চিত নন সংখ্যালঘুরাও। মাদ্রাসা শিক্ষার আধুনিকীকরণে বিপুল বরাদ্দ রাজ্য বাজেটে। রাজ্যের মাদ্রাসাগুলির পরিকাঠামো আরও আধুনিক করার পাশাপাশি স্কুল শিক্ষা স্তরেও বরাদ্দ বাড়িয়েছে রাজ্য। স্মার্ট ক্লাসরুম, ইবুক এবং উন্নত কম্পিউটার ল্যাবের মানোন্নয়নের মাধ্যমে মাদ্রাসা শিক্ষার আধুনিকীকরণ করা হবে। চলতি অর্থবর্ষে মাদ্রাসাগুলিতে ৬০০টি স্মার্ট ক্লাসরুম, ১০০টি ডিজিটাল ল্যাবরেটরি এবং ৭৬টি সায়েন্স ক্লাবের মানোন্নয়নের অনুমোদন দেওয়া হয়েছে। মাদ্রাসা শিক্ষায় মোট ৫,৬০২.29 কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে বাজেটে। দরিদ্র এবং মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হয়েছে ঐক্যশ্রী প্রকল্প। ওই প্রকল্পে ৪,১০০ কোটি টাকা ব্যয়ে ৪ কোটি ছাত্রছাত্রী উপকৃত হয়েছে। ২০২৪-২৫ অর্থবর্ষে ৪৫ লক্ষ আবেদনের মধ্যে ২০২৪ সালের ৩১শে ডিসেম্বর পর্যন্ত ১৬ লক্ষ স্কলারশিপ দেওয়া হয়েছে। শিক্ষাশ্রী প্রকল্পে ৮১০ কোটি টাকা খরচ করে ১,০৪,০০,০০০ ছাত্রছাত্রীকে সুবিধে দেওয়া হয়েছে। মেধাশ্রী প্রকল্পের অধীনে ৫৩,২৪,০০,০০০ টাকা ব্যয়ে ৬,৬৫,০০০ ছাত্রছাত্রী উপকৃত হয়েছে। স্টুডেন্টস ক্রেডিট কার্ডের অধীনে ৮০,০০০ ছাত্রছাত্রীর জন্য ২৮০০ কোটি ব্যাংক লোন মঞ্জুর করা হয়েছে। এই বাজেটে উচ্চশিক্ষায় ব্যয় বরাদ্দ ৬,৫৯৩.৫৮ কোটি টাকা বাড়ানো হয়েছে। জনশিক্ষা ও গ্রন্থাগার পরিষেবায় ৩৬৬.৪৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বাজেটে। ধর্মের ভিত্তিতে নয়, সমাজের সকল পড়ুয়াদের এগিয়ে নিয়ে আসতেই বিপুল বরাদ্দ করা হয়েছে বাজেটে। কেন্দ্রকে তোপ অভিষেকের। ৪৪,০০০ কোটি টাকা পঞ্চায়েত দপ্তরকে বরাদ্দ করেছে। এর মধ্যে কি জাত দেখে, ধর্ম দেখে বরাদ্দ করা হয়েছে? ওনাকে প্রশ্ন করুন যে পিডব্লিউডি ডিপার্টমেন্টকে এবার শিক্ষা দপ্তরকে যে ৪০,০০০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার, এটা কি জাত দেখে, ধর্ম দেখে করা হচ্ছে? আর মাইনরিটি ডিপার্টমেন্টের ক্ষেত্রে বিজেপি বাজেট ১৫৭৫ কোটি টাকা থেকে ৬৮২ কোটি টাকা হয়েছে কেন? ৫৬% কমেছে কেন? মাইনরিটিরা ভোট দেয় না বলে? তাহলে এটা কি ভোট দিলে লাড্ডু আর ভোট না দিলে বঞ্চনা? সংখ্যালঘুদের পাশাপাশি গোটা শিক্ষাক্ষেত্রেই ঢালাও বরাদ্দ মমতা সরকারের বাজেটে। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা এই পর্যন্ত। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন ৭ দিন।